তুমি বোর্ড এক্সামে দেখবা এরকম হচ্ছে কোয়েশ্চেন আছে যে ইউজ এ জিরান্ড, এ কেমন কথা? জিরান্ড তো কাউকে মডিফাই করে না, আমি মডিফাই তাকে কেন ইউজ করবো? তো আমাদের বোর্ডই হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে ডিফারেন্স বুঝে না, আর টিচারদের কথা তার পরেই বললাম। ইভেন বোর্ডে এমনও কোয়েশ্চেন আসছে ইউজ এ নাউন, এ কেমন কথা? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বললেও তো একটা কথা ছিল, তাই না? নাউন কি কাউকে মডিফাই করে? আমি মডিফায়ারে কেন আমি নাউন ইউজ করতে যাবো? এরকম উল্টাপাল্টা অনেক জিনিস বোর্ডে আছে, ওই জিনিসগুলো আমরা জেনেও আর কি না জানার ভাব করবো যে না বোর্ড যেহেতু বলেছে ঠিকই বলেছে। পার্টিসিপলের নাম শুনছো না সবাই? প্রশ্ন হচ্ছে যে পার্টিসিপল কি? আমাদের ম্যাক্সিমাম দেখবা আমাদের বইগুলোতে পার্টিসিপল সম্বন্ধে খুব একটা আহামরি কোনো ইনফরমেশন পাওয়া যায় না। ইভেন দেখবা ম্যাক্সিমাম টিচাররাও হচ্ছে পার্টিসিপল কি ডিটেলসে হচ্ছে পড়ায় না। তো পার্টিসিপল কি জিনিস আমরা একটু দেখি। অনেকে ইভেন মনে করে পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, মোটেই না। পার্টিসিপলকে আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপরে ধরো হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এই তিন ধরনের পার্টিসিপল আমরা পাই। ধরো যদি কখনো মডিফায়ারে বলে ইউজ এ পার্টিসিপল, আমাদের তিনটার ভেতর থেকে যে কোনো একটা ইউজ করা লাগবে, তাই না? কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে আমাদের বোর্ড পার্টিসিপল বলতে আসলে প্রেজেন্ট পার্টিসিপলকেই বোঝায়। কারণ ওরা মনে করে যে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে পার্টিসিপল। এই জন্য যেখানে বলে ইউজ এ পার্টিসিপল দেখবা সব জায়গায় খালি আইএনজি যোগ করলেই হয়ে যায়। আসলে পার্টিসিপল কয় ধরনের? তিন ধরনের, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, এখন প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস একটু দেখি আমরা। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এইটা কাজ করবে অ্যাডজেক্টিভ হিসেবে বা ধরো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে বা ধরো এটা ভার্ব হিসেবে কাজ করবে। বোঝা গেছে? এখন ভার্ব প্লাস আইএনজি থাকলে আর কি যেন হয়? জিরান্ড তো হয়, তাই না? তাহলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভেতরে ডিফারেন্সটা কি? এই ডিফারেন্সটাও আমরা দেখব। আমি একটু এই সাইডে লিখি যে জিরান্ড হচ্ছে তোমার এটাও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এইটা সেন্টেন্সে কাজ করে নাউন হিসেবে। বুঝে গেছে? এই হচ্ছে ডিফারেন্স। এবার আমরা একটু এক্সাম্পল দেখি যে অ্যাডজেক্টিভ হিসেবে যে কাজ করে কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা পাখি দেখলাম। পাখিটা কিরকম? হ্যাঁ, উড়ন্ত পাখি, তাই না? তার মানে কি বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে নাউন বার্ড, পাখিটা কিরকম? উড়ন্ত পাখি। তাহলে পাখি সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না নাউন সম্বন্ধে, এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। এইটা সলভ করতে গেলে, এই ধরনের পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এগুলা করতে গেলে স্টুডেন্টরা না মাঝে মাঝে ওভারথিঙ্ক করে ফেলে, এবং যখনই ওভারথিঙ্ক করে তখনই হচ্ছে অ্যান্সারটা ভুল হয়। সবসময় মনে রাখবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে আমরা কখনো সেন্টেন্সের ইনার মিনিংয়ে যাব না। সেন্টেন্সে যতটুকু বলছে জাস্ট অতটুকুই হচ্ছে চিন্তা করব। আমার এক স্টুডেন্ট বলতেছিল এরকম যে ভাইয়া আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম, তার মানে তো পাখিটা উড়তেছে, তাহলে ওরা তো একটা কাজ, তাহলে এটা ভার্ব হবে। এখন এখানে কি কোথাও লেখা আছে যে পাখিটা উড়ছে? যদি লেখা থাকতো এরকম যে দ্য বার্ড ইজ ফ্লাইং, তখন আমরা এটাকে ভার্ব বলতাম, কোনো সমস্যা ছিল না। বুঝা গেছে? কিন্তু এখন কি এটা ভার্ব? আমরা কি এখানে বলছি যে পাখিটা উড়ছে? তা কিন্তু বলি না, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। তো সবসময় সেন্টেন্সে যতটুকু বলে অতটুকুই চিন্তা করবা, এর গভীরে যাবা না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন? নাউনের আগে কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ বসে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। আবার মিনিংয়ের দৃষ্টিকোণ থেকেও তুমি বলতে পারো যে পাখিটা কেমন? উড়ন্ত, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝছো এতটুকু? আচ্ছা, এইবার এইটা যেহেতু ভার্ব হিসেবে কাজ করলো, তাহলে এইটাকে আমরা কি বলবো? এই এক্সাম্পলটা পেয়ে গেলাম। অ্যাডজেক্টিভের এক্সাম্পল হচ্ছে এটা, ভার্বের এক্সাম্পল কোনটা? এইটা। একটা জিনিস মনে রাখবা যে ভার্ব প্লাস আইএনজি একটা ক্ষেত্রেই ভার্ব হিসেবে কাজ করে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হিসেবে যদি থাকে। মনে থাকবে?
খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে অ্যাডমিশন টেস্টে তোমাকে অনেক জ্বালাবে। তুমি যদি এই জিনিসগুলো বুঝো ক্লিয়ারলি তাহলে খুব ইজিলি এগুলো সলভ করতে পারবা। এই জিনিসটা মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি যখন কন্টিনিউয়াস টেন্সে থাকবে তখন এটাকে আমরা ভার্ব বলবো, এছাড়া ওকে ভার্ব বলবো না আমরা। যেমন এটা থেকে এটাকে কি ভার্ব বলছি আমরা? বলি নাই। এটাকে কি বলছি? ভার্ব বলছি। কেন বলছি? কারণ কন্টিনিউয়াস টেন্স হিসেবে আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপর ধরো আরো কিছু এক্সাম্পল এই সাইডে লিখলাম আমি। ধরো লিখলাম মিস্টার রহিম ওয়ার্কিং ইন দিস অফিস ইজ ভেরি অনেস্ট। এখানে মেইন সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ কোনটা বলো তো? মেইন সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ। তোমাদেরকে এখন আমি প্রিন্সিপাল ক্লজ পড়াই নাই। হ্যাঁ, এইটা হচ্ছে মেইন সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ। মিস্টার রহিম ইজ ভেরি অনেস্ট। মাঝখানের এইটা কি বলো তো? ক্লজ না ফ্রেজ? তোমাদেরকে পড়াইছি অ্যাপোজিটিভে ক্লজ আর ফ্রেজের ভিতরে ডিফারেন্স। এটা কি ক্লজ না ফ্রেজ? এটা হচ্ছে একটা ফ্রেজ। কেন? কারণ এখানে কোনো ফাইনিট ভার্ব নাই। ওয়ার্কিংটা কি নন ফাইনিট ভার্ব না? তাহলে পুরোটা কি একটা ফ্রেজ। তাহলে আমরা একটু ফ্রেজ লিখি। এইবার বলো তো ভাইয়ারা, এইটা আসলে কি ফ্রেজ? এর কাজের উপর বেস করে একটু বলো তো। ও ইনফরমেশন দিচ্ছে কার সম্বন্ধে? এই যে মিস্টার রহিম সম্বন্ধে, নাউন সম্বন্ধে যে ইনফরমেশন দেয় তাদেরকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলি? অ্যাডজেক্টিভ। তাহলে এই ফ্রেজটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। এখন বলতে পারো যে ভাই আপনি তো পুরোটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বললেন, শুধু ওয়ার্কিংটা কোন পার্টস অফ স্পিচ? এইটা বলা কারো পক্ষে সম্ভব না, কারণ শুধু ওয়ার্কিং দিয়ে আমরা সেন্টেন্সটা আসলে লিখতে পারি না। লেখা যায় মিস্টার রহিম ওয়ার্কিং ইজ ভেরি অনেস্ট, হয় কোনো কিছু? হয় না। এখন এইটাকে যদি হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলতে চাও, এইটা বোঝা বা অ্যান্সার করা একটু চ্যালেঞ্জিং বিষয়। এই ক্ষেত্রে আমরা যে হচ্ছে টেকনিকটা ফলো করি সেটা হচ্ছে পুরো ফ্রেজটা যে পার্টস অফ স্পিচ হয় ওই ভার্ব প্লাস আইএনজিটাকেও আমরা ওই পার্টস অফ স্পিচই বলে দিই। তাহলে পুরো ফ্রেজটা যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে ওয়ার্কিংটাকে আমরা কি বলে দিব? অ্যাডজেক্টিভ বলে দিব। এটা সবসময় মনে রাখবা, ভার্ব প্লাস আইএনজি যে ফ্রেজে থাকে ওই ফ্রেজটা যে পার্টস অফ স্পিচ, ওই ভার্ব প্লাস আইএনজিটাও কি হবে? সেম পার্টস অফ স্পিচ। বোঝা গেছে? কিরকম? আরো একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো লিখলাম হ্যাভিং এ কাপ অফ টি আই ওয়েন্ট আউট। এখানে ক্লজ কোনটা বা প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই ওয়েন্ট আউট। আর এই যে আমরা যে বললাম হ্যাভিং এ কাপ অফ টি, এটা কি ক্লজ না ফ্রেজ? এটা একটা ফ্রেজ না? বলো তো কি ফ্রেজ হবে এটা? চিন্তা করো তো একটু। হ্যাঁ, কারণ এইটা আমরা কখন পাই? যখন প্রশ্ন করা হয় যে আমি কখন বাইরে গিয়েছিলাম এক কাপ চা খাওয়ার পর। কখনের উত্তর এটা পাচ্ছি না আমরা, তাহলে এটা কোন ধরনের অ্যাডভার্ব বলো তো? অ্যাডভার্ব অফ টাইম। তাহলে পুরো ফ্রেজটাকে আমরা কি ফ্রেজ বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। পুরো ফ্রেজটা যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাহলে এই ভার্ব প্লাস আইএনজিটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো? অ্যাডভার্ব বলবো। অনেকেই এখানে একটা ভুল করে। ভুলটা কি? তারা বলে যে হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেয়ে, তাহলে তো কাজ করছে সে, তারপরে বাইরে গিয়েছিল, তাহলে এটা হবে ভার্ব না। কেমন? এক কাপ চা খেয়ে এখানে আসলে কোনো মানে কাজের কোনো কিছু নাই, যদিও এটা একটা কাজ, কিন্তু এই সেন্টেন্সে সে কি হিসেবে প্রেজেন্টেড? টাইম হিসেবে প্রেজেন্টেড, এই জন্য আমরা অ্যাডভার্ব বলছি। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, শুধু আলাদাভাবে যদি বলো হ্যাভিংটা কোন পার্টস অফ স্পিচ, এটা বের করা আসলেই খুব কঠিন, সম্ভবই না, কারণ আমরা কখনো এটাকে স্বাধীনভাবে লিখি না। জীবনে বলছো হ্যাভিং আই ওয়েন্ট আউট, একসাথে বলো তো, এই জন্য হচ্ছে একসাথে কনসিডার করা লাগে, আলাদাভাবে এটাকে বলাটা কঠিন। তার মানে এই জিনিসটাই মাথায় রাখবা, জাস্ট এত কনফিউশনের দরকার নাই। একটা ফ্রেজ ভার্ব প্লাস আইএনজি যদি থাকে ওই ফ্রেজে, পুরো ফ্রেজটা যে পার্টস অফ স্পিচ, আইএনজিটাও কি হবে? সেম পার্টস অফ স্পিচ হবে। এটা যদি ভার্ব হয়, হ্যাঁ, তাহলে কিন্তু এটা একটা ক্লজ হতো, তাই না? যেমন ধরো এই যে এখানে এটাকে আমরা ভার্ব বলছি না, এটা কি কোনো ফ্রেজ? এটাকে আমরা কি বলি? ক্লজ বলি, একটা বাক্যাংশ। আচ্ছা,
তার মানে যখনই ভার্ব কথাটা আসবে তখনই সে আর ফ্রেজে থাকবেই না, সে কি হয়ে যাবে? ক্লজ। এটা তো একটা ফ্রেজ, তাহলে এটাকে তো আমরা কখনো ভার্ব বলতে পারি না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 hour। এইখানে ডুইংটা কি হবে? কোন পার্টস অফ স্পিচ? এটাও ভার্ব হবে। আমরা কি বলছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি দেখো তাহলে সেটা কি? ভার্ব। সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্স হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? এইবার আসা যাক জিরান্ড কি। জিরান্ডও ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কি হিসেবে কাজ করবে? নাউন হিসেবে কাজ করবে। কিরকম? যেমন ধরো হচ্ছে, আচ্ছা বলো তো ভাইয়ারা, এই হাঁটা, হাঁটাটা কোন পদ? পদ প্রকরণ পড়ছো না? বলো তো হাঁটাটা কোন পদ? তো প্রথমত এটা ক্রিয়া না। এটা কি? এটা হচ্ছে তোমার ক্রিয়া না। তাহলে কি? এটা হচ্ছে বিশেষ্য। কি বিশেষ্য একটু পরেই বলি, তোমরা অ্যান্সার দিয়ে দিছো, তারপরে হচ্ছে আবার একটু নতুন করে বোঝাই। এটা কিন্তু ক্রিয়া না। আমাদের একটা ভুল ধারণা আছে, কাজ আর ক্রিয়ার মধ্যে ডিফারেন্স আমরা বুঝি না। কেন? ক্রিয়া, ক্রিয়ার ইংলিশ কি বলতো ভাইয়া? ক্রিয়ার ইংলিশ কি? ভার্ব। ভার্ব আর ওয়ার্ক কি সেম জিনিস? আচ্ছা, তাহলে আলাদা জিনিস। ওয়ার্কের বাংলা কি? কাজ। ওয়ার্ক আর ভার্ব যেমন সেম না, কাজ আর ক্রিয়াও সেম না। এইটা কিন্তু একটা কাজ, বোঝা গেছে? কিন্তু ক্রিয়া না। ক্রিয়া কি তাহলে? ক্রিয়া হচ্ছে যে কাজটা একটা সেন্টেন্স কমপ্লিট করতে পারে। যেমন হচ্ছে হাঁটার ক্রিয়া কি হবে? হাঁটি। হাঁটি দিয়ে তুমি একটা সেন্টেন্স বানাতে পারো, আমি সকালে হাঁটি। হাঁটে, হাঁটেটাও হচ্ছে একটা ক্রিয়া, সে হাঁটে। তারপর হাঁটছি, আমি হাঁটছি। হাঁটছে, সে হাঁটছে। হেঁটেছিলাম, আমি হেঁটেছিলাম। এই যে হাঁটি, হাঁটে, হাঁটছে, হেঁটেছিল, হাঁটবো, এগুলো হচ্ছে ক্রিয়া। কিন্তু হাঁটাটা কি হবে? কাজ। বোঝা গেছে? ক্রিয়ার কাজের ভেতরে ডিফারেন্স বুঝছো? ক্রিয়া হচ্ছে সেন্টেন্স মেক করতে পারে, আর কাজ জাস্ট ওই ঘটনাটার একটা নাম, ওইটা কোনো সেন্টেন্স বানাতে পারে না। জীবনে এটা দিয়ে সেন্টেন্স বানাতে পারবা? আমি হাঁটা, সে হাঁটা, কিছু হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, তো যাই হোক, তাহলে এটা ক্রিয়া না, এটা কাজ, ঠিক আছে, কিন্তু ক্রিয়া না। এটা হচ্ছে বিশেষ্য। কিভাবে? আমরা তো ইংলিশ ভালো বুঝি, তাহলে ইংলিশ দিয়ে বোঝা ট্রাই করি যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। বলতো এখানে ভার্ব কোনটা? ইজ হচ্ছে ভার্ব, আর ওয়াকিংটা কি হবে তাহলে? এইটা হচ্ছে তোমার ওয়ার্ক, এটা ভার্ব না। বোঝা গেছে? এইটা হচ্ছে ভার্ব আর এটা কি? ওয়ার্ক। এটা দিয়ে ভার্ব বোঝাচ্ছে না। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, এটা তো ভার্ব, ভার্বের আগে কি বসে? অলওয়েজ সাবজেক্ট হয়। সাবজেক্ট সবসময় কোন পার্টস অফ স্পিচ হয় বলো তো? নাউন বা প্রোনাউন হয়। তাহলে এটা নাউন হবে না প্রোনাউন হবে? অবশ্যই নাউন। তাহলে এইখানে কি হলো? ভার্ব প্লাস আইএনজিটা কি হিসেবে কাজ করলো বলো তো? নাউন হিসেবে কাজ করলো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। তাহলে এটা একটা জিরান্ড। জিরান্ড চেনার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে তুমি উত্তর পাবা। যে স্বাস্থ্যের জন্য কি ভালো? হাঁটা ভালো। তাহলে এটা হচ্ছে তোমার জিরান্ড। আবার ধরো, এই যে আমরা যে বললাম যে জিরান্ড হচ্ছে নাউন, মানে জিরান্ড নাউন হিসেবে কাজ করবে। তো আমাদের তো এটাও বোঝা লাগবে যে নাউন কি কাজ করে। একটা তো পেলাম আমরা, সাবজেক্ট হিসেবে কাজ করে। আর কি হিসেবে কাজ করে বলো তো? অবজেক্ট। জিরান্ড হয় সে সাবজেক্ট হিসেবে থাকে সেন্টেন্সে, তা না হলে কি হিসেবে থাকে? অবজেক্ট হিসেবে থাকে। বুঝা গেছে? এখানে কি হিসেবে আছে? সাবজেক্ট হিসেবে আছে। তারপরে ধরো আমি লিখলাম আই এনজয় স্লিপিং। আই এনজয় স্লিপিং। আমি কি এনজয় করি?
স্লিপিং। কি এর উত্তর পাচ্ছি না? বা এই যে এনজয়ের হচ্ছে অবজেক্ট এটা না, তাহলে অবজেক্ট হিসেবে কে কাজ করে? নাউন আর প্রোনাউন। তাহলে এটাকে তো আমরা প্রোনাউন বলতে পারি না, এই জন্য আমরা এটাকে কি বলে দেই? নাউন বলে দেই। তাহলে দুইটা ভার্ব প্লাস আইএনজি দেখলাম, যেটাতে ভার্ব প্লাস আইএনজিটা কি হিসেবে আছে? নাউন হিসেবে আছে। এই জন্য এই দুইটাকে আমরা কি বলতে পারি? জিরান বলতে পারি। আর এইগুলোকে আমরা কি বলি? সব নিচে যা যা লিখলাম এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের ভিতরে ডিফারেন্সটা বুঝছো? আচ্ছা, এইবার আমরা একটু বাংলায় যাই, যেহেতু হাঁটার কথা বললামই, তাহলে আমরা একটু বাংলাটাও হালকা শিখে ফেলি। এটার বাংলা কি বলতো? ওয়াকিং ইজ গুড ফর হেলথ। যে হাঁটা হয়, হয়তো আমরা বাংলায় বলি না, তাই না? আমরা এই জন্য ব্র্যাকেটে লিখলাম, হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে বলো তো ভাইয়ারা, এই সেন্টেন্সে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে হয়, কিন্তু এই হয়টা কি আমরা বলি? হয়টা আমরা বলি না, এই জন্য আমরা ওইভাবে নোটিসও করি না। তো ক্রিয়ার আগে কি থাকে? কর্তা থাকে। কর্তা সবসময় কোন পদ হয়? হয় বিশেষ্য, তা না হয় সর্বনাম। এটা কি কখনো সর্বনাম হবে? এটা কি হবে তাহলে? বিশেষ্য। কিন্তু বিশেষ্য হয়েও একটা ক্রিয়ার ভাব নিয়ে বসে আছে না, এই জন্য এটা নাম দেয়া হলো কি? ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য। এই ভাববাচক বিশেষ্যকে আধুনিক গ্রামারিয়ানরা ক্রিয়াবাচক বিশেষ্যও বলে। ক্রিয়াবাচক বিশেষ্য, ইংলিশের সাথে বাংলা ফ্রি। তাহলে এই হাঁটাটাকে আমরা কি বলতে পারি? ভাববাচক বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য। তো বলো তো ভাইরা, ভাববাচক বিশেষ্যর ইংলিশ কি? বলো তো, ভাববাচক বিশেষ্য। আরে বোর্ডেই লেখা আছে। হ্যাঁ, জিরান্ড। জিরান্ডই তো পড়তেছি আমরা, তাই না? তাহলে ভাববাচক বিশেষ্যর ইংলিশ কি? জিরান্ড। ও একটা কথা বলছে, ভার্বাল নাউন। ভার্বাল নাউন আর জিরান্ড হচ্ছে মূলত একই জিনিস, বুঝা গেছে? তো ওই দুটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তারপরও অ্যাডমিশন টেস্টে একটা কোয়েশ্চেন আসছিল, একটা ভার্ব দিয়ে বলছিল এটা জিরান না হচ্ছে ভার্বাল নাউন। দেখবে এক এক কোচিংয়ের বইতে এক এক রকম অ্যান্সার। কোনো কোনো কোচিংয়ের বইতে লেখা এটা জিরান্ড, কোনো কোনো বইতে লেখা এটা ভার্বাল নাউন। তো আসলে জিরান্ড আর ভার্বাল নাউন মূলত একই জিনিস। ওই কোয়েশ্চেনটা বলতে পারো, ওই কোয়েশ্চেনটা আসাই ঠিক হয় নাই, বলতে পারো কোয়েশ্চেনে কিছুটা ভুলই ছিল বলা যায়। এই জন্য ওই কোয়েশ্চেনটা দ্বিতীয় আর কোনো জায়গায় আসে নাই, জাস্ট একবারই আসছিল, ওই একবারই শেষ। তো ভর্তি পরীক্ষার সময় তোমরা এরকম বহুত কোয়েশ্চেন ফেস করবা, বিতর্কিত কোয়েশ্চেন। এগুলোর পিছনে টাইম ওয়েস্ট করো না, বোঝা গেছে? ওগুলো পরীক্ষাতে আসেন, ওই একবার আসতো, একবারই শেষ। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? এবার জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের পরে আমি তোমাদেরকে বেশ কিছু সেন্টেন্স দেই, তোমরা আইডেন্টিফাই করবা যে কোনটা জিরান্ড আর কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। একটা খুবই কমন সেন্টেন্স আছে, অনেক পরীক্ষাতে আসছে এটা, যে রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তারপরে ধরো লেখো ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। বেশ, এই কটাই আগে লেখো, তারপরে আমরা আরও কয়েকটা দেখি সলভ করা যায় কিনা। ফার্স্টে কি লেখা? রোলিং স্টোন গ্যাদার্স নো মস, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, আফটার কলিং হিম আই ওয়েন্ট আউট, আই লাইক হার সিঙ্গিং, আই স হিম সিঙ্গিং, আই লাইক প্লেয়িং ফুটবল, আই স হিম প্লেয়িং ফুটবল। তারপরে হচ্ছে
এ গ্রোয়িং বেবি স্লিপস মাচ অফ দ্য ডে। শেষ লেখা। বলো তো ভাই রোলিংটা কি হবে? এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। স্টোনটা কিরকম? রোলিং স্টোন। তাহলে এটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে তার মানে এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল। আমি এখানে পি লিখলাম। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ওয়াকিংটা কি হবে? আচ্ছা, এইখানে ইন দ্য মর্নিংটা হচ্ছে একটা বাড়তি অংশ বা অ্যাকম্পানিমেন্টও বলা যায়, যে এটা হচ্ছে মেইন সাবজেক্টকে সঙ্গ দেয়, ইনফরমেশন একটু বাড়ায়, আর কিচ্ছু না। এইটা দেওয়ার কারণে অনেকেই কনফিউজড হয়ে যায়। ওই যে কথাটা বলছিলাম ওইটাই তুমি হচ্ছে কাজে লাগাও, যে এই পুরোটাই তো একটা ফ্রেজ, তাই না? এই পুরো ফ্রেজটা কি ওর সাবজেক্ট হিসেবে কাজ করে না? তো পুরো ফ্রেজটা যেহেতু নাউন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। তার মানে এটাকে আমরা কি বলি? জিরান্ট। এরপরে দেখো, আফটার কলিং হিম আই ওয়েন্ট আউট। এই কলিংটা কি হবে? হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল হবে, যে আমি কখন বাইরে গিয়েছিলাম? বাইরে যাওয়ার পরে। তাহলে পুরোটা যেহেতু অ্যাডভার্ব ফ্রেজ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব। এই জন্য এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি আমরা। আই লাইক হার সিঙ্গিং। সিঙ্গিংটা কি হবে বলো তো? জিরান্ট হবে। দেখো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবা? আমি তার কি পছন্দ করি? গান গাওয়াটা পছন্দ করি। বুঝা গেছে বিষয়টা? আর এইটা কোন পার্টস অফ স্পিচ মনে আছে বলো তো? হারটা কোন পার্টস অফ স্পিচ হবে? হ্যাঁ, এটা যদি নাউন হয়, নাউনের কি বসে? অ্যাডজেক্টিভ বসে। হার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউন কোনটা? প্রোনাউন হচ্ছে হার্স। তোমাদেরকে ওই যে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন পড়েছিলাম না কেন? এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ প্রোনাউনটা কি? হার্স। এটা প্রোনাউন থেকে সৃষ্টি হওয়া একটা অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন না, মনে থাকবে। এরপরে দেখো, আই স হিম সিঙ্গিং। তাহলে এইখানে সিঙ্গিংটা কি হবে বলো তো? জিরান্ড হইতে হলে ওর কি হওয়া লাগবে? নাউন হওয়া লাগবে। আর নাউনের আগে কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ না? হিম লেখা, তো হিম কি অ্যাডজেক্টিভ? হিম তো প্রোনাউন। যদি এখানে হিজ থাকতো বা হার থাকতো, তাহলে হচ্ছে আমরা এটাকে জিরান বলতে পারতাম, তাই না? আমরা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা দিতে পারি। আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যায়, আই স হিম হু ওয়াজ সিঙ্গিং। ওটাকে শর্ট করলে এরকম হয়ে যায়, আই স হিম সিঙ্গিং। বুঝা গেছে? আমি একটু লিখে দেখাই। এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, তাহলে এরকম হয় যে আই স হিম হু ওয়াজ সিঙ্গিং। বুঝে গেছে? এটা কোত্থেকে আসলো? যে আমরা একটা সেন্টেন্স লিখছিলাম না, যে মিস্টার রহিম হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ ভেরি অনেস্ট। এই সেন্টেন্সটার এই মাঝখানের যে, এটা তো একটা ক্লজ, তাই না? এবং সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে আমরা কি ক্লজ যেন বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। আমরা এগুলো শিখছিলাম অ্যাপোজিটিভে, মনে আছে? আচ্ছা, এখন দেখো এই সেন্টেন্সটাকে আমরা চাইলে শর্ট করতে পারি। কিভাবে? হু উঠিয়ে দিয়ে তারপরে কি করি? এখানে আমরা আইএনজি যোগ করি, তাই না? তখন এটা কি হয়ে যায়? মিস্টার রহিম, পুরোটা বাদ যেয়ে তখন কি হয়ে যায়? ওয়ার্কিং ইন দিস অফিস। বোঝা গেছে? তার মানে একটা অ্যাডজেক্টিভ ক্লজে যদি এই হু তো একটা কনজাংশন, তাই না? কনজাংশনের পরে যদি অন্য কোনো ভার্ব দেখো, তাহলে কনজাংশন উঠায় সেই ভার্বের সাথে আমরা কি করি? আইএনজি যোগ করি। এতে করে কমপ্লেক্স সেন্টেন্স কি হয়ে যায়? সিম্পল হয়ে যায়। এগুলো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আরো ডিটেলসে পড়বো। এটা গেল একটা নিয়ম। তার মানে কি, একটা কনজাংশনের পরে যদি তুমি কোনো ভার্ব দেখতে পাও, তাহলে সেই কনজাংশনটাকে উঠিয়ে ভার্বের সাথে কি করা হয়? আইএনজি যোগ করা হয়। এতে করে সাবঅর্ডিনেট ক্লজটা কি হয়ে যায়? ফ্রেজ হয়ে যায়। আর কমপ্লেক্স সেন্টেন্সও কি হয়ে যায়? সিম্পল সেন্টেন্স হয়ে যায়। এখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটাকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন বলি, কেমন? এগুলো আমরা পরে ডিটেলসে পাবো কনজাংশন যখন পড়বো। এইটার পরে যদি বি ভার্ব থাকে, তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে কি, এটা উঠায় দেওয়া হয়, এটা উঠায় দেওয়া হয়। বোঝা গেছে? দুইটাই উঠায় দেওয়া হয়। দেখো, আমরা যখন হু ওয়ার্কস ইন দিস অফিস বলছিলাম, তখন এটা কি ছিল? অ্যাডজেক্টিভ ক্লজ। এখন এটা কি? অ্যাডজেক্টিভ কি? ফ্রেজ। আর পুরোটা যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাই এটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি।
এখন একটা জিনিস খেয়াল করো, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, এবং সে কি করতেছিল? হু ওয়াজ সিঙ্গিং। তাহলে পুরোটা আসলে কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? হিম সম্বন্ধে। তাহলে পুরোটা আসলে কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এই পুরোটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। বুঝা গেছে? আমরা অ্যাপোজিটিভে এরকম পড়ছিলাম, হালকা একটু মনে করে দিই যে ক্লজকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা ছিল প্রিন্সিপাল ক্লজ, আর একটা ছিল কি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের কোনো ক্লাসিফিকেশন নাই, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করছিলাম, তাই না? এক নম্বরে ছিল নাউন ক্লজ, তারপরে কি ছিল বলো তো? অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে কি ছিল? অ্যাডভার্ব ক্লজ। এগুলো পরবর্তীতে আমরা ডিটেলসে পাবো, তুমি হালকা হালকা আবছা আবছাও যদি বুঝো তাও এনাফ। তাহলে এই পুরোটা যেহেতু একটা প্রোনাউন সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ। এইটাকে তুমি যদি ফ্রেজ বানাতে চাও, তাহলে তুমি কি করবে? এটা উঠাই দিবা, এটা উঠাই দিবা, তখন কি হয়ে যায়? আই স হিম সিঙ্গিং। তাহলে এই সিঙ্গিংটা আসলে কি সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? যে ওর সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে, হিম সম্বন্ধী। এখন তার এটা ফ্রেজ না, একদম একটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? এখানে যেমন ফ্রেজ হয়েছিল, এখানে কিন্তু ফ্রেজ হয় না, একদম একটা ওয়ার্ড হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এই জিনিসগুলো আসলে নিজে নিজে বোঝাটা সহজ, বোঝানোটা একটু কঠিন। তো আমি সর্বোচ্চটা ট্রাই করলাম বোঝানোর জন্য, ভেঙে 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 ভেঙে, কারণ একটু তোমারই একটু চিন্তা ভাবনা করা লাগবে জিনিসগুলো নিয়ে। বোঝা গেছে? এগুলোর ব্যাখ্যাও কোথাও পাবো না ওইভাবে, কেউ ব্যাখ্যা টাখ্যা দেয় না, সবাই জাস্ট ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিস। তাহলে এটা আমরা পেলাম। এবার দেখো, আই লাইক প্লেয়িং ফুটবল, এখানে প্লেয়িংটা কি হবে? আচ্ছা, তার আগে এটা অ্যান্সারটি একটু লিখি। আই স হিম প্লেয়িং, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। আর এটা তাহলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। আই লাইক প্লেয়িং ফুটবল, এটা কি হবে? প্লেয়িং ফুটবলটা কোন পার্টস অফ, মানে কি ফ্রেজ বলো তো? নাউন ফ্রেজ না? যে আমি পছন্দ করি, কি পছন্দ করি? প্লেয়িং ফুটবল। তার মানে পুরো ফ্রেজটা যেহেতু নাউন ফ্রেজ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। ওই যে একটা কথা বলছিলাম না, যে পুরো একটা ফ্রেজ যে পার্টস অফ স্পিচে পড়বে, ওই ফ্রেজে থাকা ভার্ব প্লাস আইএনজিটাও কি হবে? সেম পার্টস অফ স্পিচে হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। তো এটা যদি নাউন হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? জিরান বলবো। তাহলে এই প্লেয়িংটা হচ্ছে একটা জিরান। আই স হিম প্লেয়িং ফুটবল, এইটা আর এইটা একই। বোঝা গেছে? এইটা আর এইটা একই। এখানে তেমন কিছু ছিল না, তো এই জন্য একটু কেমন কেমন যেন লাগছে, কিন্তু এইখানে আবার অনেক কিছু আছে, তো এই জন্য ভালো লাগতেছে দেখি। এইটাকে আমরা যদি একটু ভেঙে বড় করে লিখি, তাহলে কি হয় বলো তো? আই স হিম, তারপরে কি হয়? হু ওয়াজ প্লেয়িং ফুটবল। এরকম ছিল না? এরকমই কিন্তু ছিল। আমরা এটাকে শর্ট করে এইভাবে লিখছি। তো শর্ট করে কিভাবে? এইটাকে বাদ দেওয়া হয়, আর এই বি ভার্ব কি করা হয় বলো তো? ওই যে ওখানে দেখছিলাম আমরা দুইটা প্রসেস, যে কনজাংশনের পরে কোনো একটা ভার্ব যদি থাকে, বি ভার্ব ছাড়া যে কোনো ভার্ব, তাহলে আমরা কনজাংশন উঠাই দিই, আর ওই ভার্বের সাথে কি করি? আইএনজি যোগ করি। আর যদি বি ভার্ব থাকে, তাহলে কি করি? জাস্ট ওইটাকে উঠাই দিলেই হয়, আর কিছু করা লাগে না। তাহলে এখানে আমরা কি কাজ করবো বলো? এটাকে উঠাই দিব, আর এটা যেহেতু বি ভার্ব উঠাই দিব, তখন আলটিমেটলি কি হচ্ছে? এটাই হচ্ছে। তো এইটা যদি থাকতো, এটা তো একটা ক্লজ, তাই না? সাবঅর্ডিনেট ক্লজ। এটা সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে কোনটার মধ্যে পড়বে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? হু ওয়াজ প্লেয়িং ফুটবল কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? হিম সম্বন্ধে, যে আমি তাকে দেখেছিলাম, এবং তার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে সে কি করতেছিল? ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে হিম সম্বন্ধে যেহেতু ইনফরমেশন দেয়, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটাকে যখন আমরা রিডিউস করলাম, কমিয়ে ফেললাম, তখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ থেকে কি পেয়ে গেলাম? অ্যাডজেক্টিভ ফ্রেজ পেয়ে গেলাম। তো পুরোটা যেহেতু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কাজে আমরা এটাকেও কি বলতে পারি? অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এরপরে এইটাতে আসি, এই গ্রোয়িং বেবি, এটা ইজিলি পারবা। কি হবে বলো তো? হ্যাঁ, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। কেন? কারণ এটা তো অ্যাডজেক্টিভ, বেবিকে মডিফাই করছে না, যে বেবিটা কিরকম? একটা গ্রোয়িং বেবি। আচ্ছা, তো জিরান্ডার প্রেজেন্ট পার্টিসিপল আইডেন্টিফাই করা খুব ইজি না? এই জিনিসটা নিয়ে তুমি দেখো, তোমার আশপাশের ফ্রেন্ডরা একদম মাথা নষ্ট করে ফেলছে, জিরান্ডার প্রেজেন্ট পার্টিসিপল ঠিক মতো বুঝিই না। যে টিচাররা পড়ায় আর যে স্টুডেন্টরা পড়ায়, দুই দলই ধরো একদম কনফিউজ থাকে।
ইভেন যে এটা যে শুধুমাত্র স্টুডেন্টরাই কনফিউজ থাকে বিষয় তা না, অনেক টিচাররাও হচ্ছে এই জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল ডিফারেন্সটা নিয়ে অনেক কনফিউজড। তো আশা করি যতটুকু হচ্ছে সলভ করলে এতে করে বোর্ড 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 এক্সামে তো আর এগুলো আসে না, আমাদের এডমিশন টেস্টে যা কোয়েশ্চেন আসবে তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। এবার একটা জিনিস রিয়েলাইজ করে বলো তো ভাইয়ারা, জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ারে কোনটা পরীক্ষাতে আসা উচিত? অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। জিরান্ড তো নাউন, ও কি কাউকে মডিফাই করে? তাহলে ও কেন পরীক্ষায় আসবে? কিন্তু আমাদের বোর্ড এটা বুঝে না। তুমি বোর্ড এক্সামে দেখবা এইরকম হচ্ছে কোয়েশ্চেন আছে যে ইউজ এ জিরান্ড, এ কেমন কথা? জিরান্ড তো কাউকে মডিফাই করে না, আমি মডিফায়ার তাকে কেন ইউজ করব? তো আমাদের বোর্ডই হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে ডিফারেন্স বুঝে না। আর টিচারদের কথা তার পরেই বললাম। ইভেন বোর্ডে এমনও কোয়েশ্চেন আসছে ইউজ এ নাউন, এ কেমন কথা? ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ বললে তো একটা কথা ছিল, তাই না? নাউন কি কাউকে মডিফাই করে? আমি মডিফায়ারে কেন আমি নাউন ইউজ করতে যাবো? তো এরকম উল্টাপাল্টা অনেক জিনিস বোর্ডে আছে, ওই জিনিসগুলো আমরা জেনেও আর কি না জানার ভাব করবো যে না, বোর্ড যেহেতু বলেছে ঠিকই বলেছে। আর কয়েকটা সেন্টেন্স দিব, দেখি কোনো কঠিন কিছু পাই কিনা। নো, এগুলো লিখে ফেলো। ফার্স্ট এটা কি লেখা? হি এনজয়স ওয়াচিং টিভি। মাই ক্যাটস ফেভারিট pastime is sleeping. The cops arrested him for destroying the property. She left without speaking a word. The movie is inspiring. The man standing with your brother is a choreographer. Working people are very busy nowadays. He can get in trouble for lying about his illness to skip school. The teacher, including to the students, is present at the meeting. এখানে কিন্তু ইজ হয়, বুঝছো? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই জিনিসগুলো পাবো। আচ্ছা, যে কয়টা সেন্টেন্স আমরা লিখলাম তুমি যদি এতটুকু যদি হচ্ছে বুঝো, অ্যাডমিশন টেস্টে এটা নিয়ে কোনো তোমার সমস্যাই হবে না, খুব ইজিলি তুমি সলভ করতে পারবা। যেমন ধরো এটা কি হবে বলো তো? হি এনজয়স ওয়াচিং টিভি। কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই না? যে সে কি পছন্দ করে? টিভি দেখা পছন্দ করে। তাহলে এই পুরো ফ্রেজটাই কি একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করে, যে কারণে ওয়াচিংটাকে আমরা কি হিসেবে ধরি? নাউন হিসেবে ধরি। তাহলে এটা কি হবে? জিরান্ড। তারপরে হচ্ছে মাই, এটা কিন্তু দুইভাবেই আসতে পারে, কোন পার্টস অফ স্পিচ হিসেবেও আসতে পারে, আবার জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল এই হিসেবেও আসতে পারে। তারপরে দেখো মাই ক্যাটস ফেভারিট pastime ইজ স্লিপিং। এটা ইজের অবজেক্ট হিসেবে আছে না, সাবজেক্টের অবজেক্ট হিসেবে কাজ করে কে? মানে ভার্বের পরে যা থাকে তাই আসলে অবজেক্ট। তাহলে এটা তো অবজেক্ট হিসেবে কাজ করছে, নাউনই একমাত্র এরকম কাজ করতে পারে। তাহলে এটা যেহেতু নাউন, এটা এই জন্য এটাকে আমরা কি বলে দিই? জিরান্ড বলে দিই। আবার কি দিয়ে প্রশ্ন করলে তুমি উত্তরও পাবা, যে আমার বিড়ালের পছন্দের অবসর সময়টা কি? ঘুমানো। না, জিরানকে সবসময় তুমি জিরান বা নাউনকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাবা? দ্য কপস মানে পুলিশ অ্যারেস্টেড হিম ফর ডিস্ট্রয়িং দ্য প্রপার্টি। কি হবে বলো তো? আচ্ছা, একটু খেয়াল করো, দেখো অবজেক্টের বাংলা কি বলো তো? কর্ম। কর্মকারক পড়ছো না? কর্ম কার হয় বলো তো? আমি যদি বলি আমি ভাত খাই, তার আগে একটু বলে নাও যে কর্ম কার হয়? কর্তার কখনো কর্ম হয় না। কেন হয় না? যে আমি ভাত খাই, এখানে কর্ম কোনটা? ভাত। আর খাই তো ক্রিয়া, তাই না? এবার বলো আমি ভাত নাকি খাই ভাত? খাই ভাত। তাহলে কর্মটা কার হচ্ছে? কর্তার না ক্রিয়ার? ক্রিয়ার কর্ম হয়, তাই না? এই জন্য দেখবা সিলেবাসে লেখা থাকে ক্রিয়ার কর্ম। তাহলে কর্ম সবসময় কার হবে? ক্রিয়ার হবে। ইংলিশেও যদি একইভাবে চিন্তা করো, অবজেক্ট অলওয়েজ কার হয়? ভার্বের। কিন্তু ইংলিশে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে অবজেক্ট ইংলিশে দুই ধরনের আমরা বলতে পারি। এক ধরনের অবজেক্ট হচ্ছে কিসের? ভার্বের। আবার কিসের অবজেক্ট হতে পারে? প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে। এইখানে যেমন তুমি দেখলা ভার্বের অবজেক্ট, এইখানে কি ঘটনা ঘটছে জানো? প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্টটা কি? পুরোটাই ডিস্ট্রয়িং দ্য প্রপার্টি। যে দ্য কপস অ্যারেস্টেড হিম, কিসের জন্য? এই দেখো কি এর উত্তরে কিন্তু পাচ্ছ তুমি, যে কিসের জন্য
এই ফরের মিনিং কি? জন্য না? তাহলে তুমি কি দিয়ে প্রশ্ন করো যে কিসের জন্য? ডিস্ট্রয়িং দ্য প্রপার্টি। কি এর উত্তর মানে কি? ওটা নাউন। বা এটা বলতে পারো এই ফর হচ্ছে একটা প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। পুরোটাই যেহেতু অবজেক্ট, তার মানে কি পুরো ফ্রেজটা কি আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। তো পুরো ফ্রেজটা যদি নাউন ফ্রেজ হয় তাহলে ডিস্ট্রয়িংটা কি হবে? নাউন হবে। আর এটা যদি নাউন হয় তাহলে এটা কি হবে? জিরান্ড হবে। বুঝতে পারছো বিষয়টা? খুব আহামরি কিছু না কিন্তু। যেমন ধরো এই যে এখানে একটা আছে না, দেখো উইদাউট লেখা, উইদাউটের পরে যেহেতু স্পিকিং লেখা, তাহলে এটাকে আমরা কি বলে দিতে পারি? জিরান্ড বলে দিতে পারি। এবার একটু ব্যাখ্যা দিই কেন জিরান্ড। সে লেফট করছে। কি করে লেফট করছে? উইদাউট স্পিকিং এ ওয়ার্ড। পুরোটাই হচ্ছে তোমার এই যে প্রিপোজিশনটা দেখতে পাচ্ছ, ওর অবজেক্ট। এটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কাজেই পুরোটা যেহেতু অবজেক্ট, তার মানে পুরোটা কি? নাউন ফ্রেজ। তার মানে স্পিকিংটাকে আমরা কি ধরতে পারি? নাউন ধরতে পারি। তাহলে এটা কি হবে? জিরান্ড হবে। এই প্রশ্নগুলো বিভিন্নভাবে আসতে পারে। তোমাকে এইভাবে কোয়েশ্চেন করতে পারে, নিচের কোন সেন্টেন্সে প্রিপোজিশনের অবজেক্ট আছে, বা এটা নিচে আন্ডারলাইন করে দিয়ে বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ, বা এটা নিচে আন্ডারলাইন করে বলতে পারে এটা জিরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল। তো এখান থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করা যায়। তারপরে দেখো দ্য মুভি ইজ ইন্সপায়ারিং, এটা হচ্ছে অনেকটা এই যে এইটার মতো। এখানে যেমন ইজ স্লিপিং বলছি, আর এখানে কি বললাম? ইজ ইন্সপায়ারিং। এমনিতেও বোঝা যাচ্ছে ইন্সপায়ারিং কার সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে? মুভিটা সম্বন্ধে। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ না? এটা তো একটা নাউন। নাউন সম্বন্ধে যেহেতু ইনফরমেশন দিচ্ছে, তাহলে ইন্সপায়ারিং কি হবে? অ্যাডজেক্টিভ। এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কোন পার্টিসিপল? জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল হবে, তাই না? দ্য ম্যান স্ট্যান্ডিং উইথ ইয়োর ব্রাদার ইজ এ কোরিওগ্রাফার। বলো তো এটা, এটা পারলে মনে করবো সব বুঝছো তো। হ্যাঁ, কোন পার্টস অফ স্পিচ আগে বল? অ্যাডজেক্টিভ না, এখানে মেইন সেন্টেন্স কোনটা? প্রিন্সিপাল ক্লজ কোনটা? দেখো, দ্য ম্যান ইজ এ কোরিওগ্রাফার, তাই না? অনেকটা ওই রকম যে মিস্টার রহিম ওয়ার্কিং ইন দিস অফিস ইজ ভেরি অনেস্ট। ওয়ার্কিং ইন দিস অফিস না লিখে এখানে কি লিখছে ওরা? স্ট্যান্ডিং উইথ ইউর ব্রাদার। একই তো কথা। তাহলে এই যে মাঝখানের এইটা স্ট্যান্ডিং উইথ ইউর ব্রাদার, এটা কি ক্লজ না ফ্রেজ? ফ্রেজ। এবং এই ফ্রেজটা কি করে? দ্য ম্যান সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে। তাহলে এটাকে কি ফ্রেজ বলতে পারি আমরা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এটাকেও আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি। এই জন্য এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখো, এটা খুব ইজি, রোলিং স্টোনের মতো। কি হবে বলো তো? হ্যাঁ, নাউনের আগে বসছে, পিপলকে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাই এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তারপরে দেখো, হি ক্যান গেট ইন ট্রাবল ফর লাইং অ্যাবাউট হিজ ইলনেস টু স্কিপ স্কুল। এটা ঠিক এই যেগুলোর মতোই। বলতো তাহলে কি হবে? এটা হচ্ছে তোমার পুরোটাই, যদি আমরা ধরি পুরোটাই হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। অবজেক্ট মানেই তো নাউন বা প্রোনাউন, তাহলে পুরোটা একটা নাউন ফ্রেজ। এই জন্য এই লাইনটাকে আমরা নাউন হিসেবে ধরি, যে কারণে এটাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। তারপরে দেখো, দ্য টিচার ইনক্লুডিং টু দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এটা কি হবে বলো তো? এটা কোন পার্টস অফ স্পিচ হবে আগে বলো? এইটা হচ্ছে ইনক্লুডিং টু, একসাথে। এটা একটা প্রিপোজিশন, তোমাকে ট্র্যাপে ফেলাইছে এখানে। এটা প্রিপোজিশন। ইনক্লুডিং টু ছাড়া আমরা কি দিতে পারতাম? উইথ দিতে পারতাম, তাই না? আমরা ইনক্লুডিং টুই যে দেওয়া লাগবে বিষয়টা কিন্তু তা না। আমরা চাইলে কিন্তু এখানে উইথও দিতে পারতাম, যে দ্য টিচার উইথ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। ওখানে ইজ কেন হলো? এটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পাবো। এখন বলতে গেলে অনেক কথা বলা লাগবে। তাহলে উইথকে তোমরা কোন পার্টস অফ স্পিচ বলো? প্রিপোজিশন। তাহলে এটাও কি প্রিপোজিশন? অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকলেই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল হয় না। এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। আমার আসলে ইনক্লুডিং টু পুরোটার নিচেই আসলে আন্ডারলাইন করা উচিত ছিল, আমি শুধু ইনক্লুডিং এর উপরে আন্ডারলাইন করছি। তো মাঝে মাঝে পরীক্ষাতে এইভাবে দিয়েও দেয়। তার মানে এটা হবে প্রিপোজিশন। এটা জিরান্ডও না প্রেজেন্ট পার্টিসিপলও না, যে ভার্ব প্লাস আইএনজি দেখলেই যে মনে করবা যে জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল, বিষয়টা তা না। মাঝে মাঝে এটা কি হতে পারে? প্রিপোজিশনও হতে পারে। তাহলে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের ভিতরে ডিফারেন্স বুঝছো? আচ্ছা, এবার এই দুইটা বেশি সময় লাগবে না, 1 মিনিটই শেষ হয়ে যাবে। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল এইটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে? এইটা এই সাইডে লিখি, জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল পারবা না?
এই কয়েকটা এক্সাম্পল খাতায় রেখে দিও, দেখবে এইখান থেকেই অনেক কিছু কমন পড়ে গেছে অ্যাডমিশন টেস্টে। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, আবার ভার্ব হিসেবেও কাজ করতে পারে। এখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে কখন, আমরা একটু লিখি। যখন তুমি একে নাউনের আগে ইউজ করবে, আমরা এগুলো আগে পড়ছিলাম, নাউনের আগে। যেমন আমরা ব্রোকেন অ্যাঞ্জেলের কথা বলছিলাম না, যে আমরা যখন লিখি ব্রোকেন অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কোন পার্টস অফ স্পিচ? নাউন। অনেকে আবার বানান ভুল লেখে, ব্রোকেন অ্যাঙ্গেল লিখে বসে থাকে। তো অ্যাঞ্জেল কি? নাউন। সেই অ্যাঞ্জেলটা কীরকম? ব্রোকেন। তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। একটা বিখ্যাত বই আছে, নোবেল প্রাইজ পাইছে, তাই না? কি বলো তো? অ্যাডভান্সড লার্নার। আবার সত্যি সত্যি ভাইবো না পাইছে। লার্নার কোন পার্টস অফ স্পিচ? নাউন। সেই লার্নারটা কীরকম? খুবই অ্যাডভান্সড। এই জন্য আমরা এটাকে কি বলি? অ্যাডজেক্টিভ। বুঝছো? আর কোথায়? আর হচ্ছে তোমার প্যাসিভ সেন্টেন্সে। তুমি যদি কোনো প্যাসিভ সেন্টেন্স লেখো, সেই প্যাসিভ সেন্টেন্সে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। যেমন ধরো হচ্ছে যদি লিখি দ্য ফুড ইজ কুকড, অবশ্যই ইজ কুকড পুরোটা একটা ভার্ব, কিন্তু আলাদাভাবে আমরা বলতে পারি কুকটা কি। দেখো তো, কুকটা এই ফুড সম্বন্ধে ইনফরমেশন দিচ্ছে না যে খাবারটা কীরকম? খাবারটা হচ্ছে রান্না করা। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। এখন যদি আমি লিখি আই হ্যাভ কুকড দ্য ফুড, তাহলে বলো তো কুকটা কি হিসেবে কাজ করে? তখন ভার্ব হিসেবে কাজ করে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমরা এখানে একটু লিখে দিই, ভার্ব। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে দুইটা কেস, নাউনের আগে প্যাসিভ সেন্টেন্সে। ভার্ব হিসেবে কাজ করবে জাস্ট একটা কেসই, কখন? যদি আমরা অ্যাক্টিভ সেন্টেন্স লিখি। বোঝা গেছে বিষয়টা? অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া মডিফায়ারে কেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে বলে? কেন বলে বুঝছো? কারণ এটা দুইটা কেসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য। তাহলে বাকি রইল কোনটা? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল আসলে তেমন কিছুই না, এটা ইংলিশে খুব কম ইউজ হয়। পারফেক্ট পার্টিসিপল এটা দেখতেও একটু অন্যরকম। হ্যাভিং থাকে, হ্যাভিংয়ের পরে আবার একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। আমি পিপি লিখলাম, হ্যাভিং থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। যেমন ধরো হ্যাভিং প্রিপেয়ার্ড ফর দ্য মিটিং আই কলড হিম। আমি তাকে কল দিয়েছিলাম। কখন? উত্তরে কি আসে? পুরোটা আসে না, যে মিটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার পর। এইটা কি একটা ক্লজ না ফ্রেজ? এটা একটা ফ্রেজ। কি ফ্রেজ বলো তো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন? ওই যে সময় বোঝাচ্ছে। তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ, এই জন্য এটাকেও কি হিসেবে ধরা হয়? অ্যাডভার্ব হিসেবেই ধরা হয়। আজ পর্যন্ত আমাদের বোর্ডে ইউজে পারফেক্ট পার্টিসিপল এইভাবে মডিফায়ারে কখনো আসে নাই। তোমাদের বেলায় যদি আসে ইনশাল্লাহ পারবা। বোঝা গেছে? পারফেক্ট পার্টিসিপল ইংলিশে খুব কম ইউজ হয়। আর এটা অলওয়েজ কি হিসেবে কাজ করবে আবার বলো তো? অ্যাডভার্ব হিসেবে। মনে থাকবে? তার মানে কি দাঁড়াচ্ছে? প্রেজেন্ট পার্টিসিপল ও হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আর কি? ভার্ব হিসেবে কাজ করে। আর জিরান কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে, তাই না? পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, আবার ভার্ব হিসেবেও কাজ করে। আর পারফেক্ট পার্টিসিপল অলওয়েজ কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। বুঝছো তাহলে পার্টিসিপল কি জিনিস? তো আমরা এখন যে ধরনেরই পার্টিসিপল পরীক্ষা আসুক না কেন ইনশাল্লাহ পারবো। আগামী ক্লাসে মডিফায়ার আর অল্প একটু বাকি আছে, এতটুকু পড়িয়ে আমাদের মডিফায়ার শেষ হয়ে যাবে, তখন আমরা প্র্যাকটিসে চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।